প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার ফিরে এলাম আপনাদের মাঝে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন রাজশাহীর সুপরিচিত এবং সুদীর্ঘ সময়ের অনেক আগে প্রতিষ্ঠিত র্যামসবিডির কর্ণধার জনাব শামসুর রহমান মাহি। মাহি ভাই, আপনাকে স্বাগতম আমাদের সাথে। ধন্যবাদ আলম ভাই, আপনাকে ধন্যবাদ। মাহি ভাই, অনেক ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য আন্তরিকভাবেই ধন্যবাদ। তো আসলে র্যামসবিডি মানে রাজশাহীতে যারা আইটি নিয়ে কাজ করে প্লাস একটু সফটওয়্যার ব্যবহার করে এরকম প্রতিষ্ঠান এবং এরকম ব্যক্তি কমই আছেন যারা আসলে র্যামসবিডির কথা জানে না। এটা আমি প্রশংসা হিসাবে বলতেছি না, এটা বলতেছি আসলে রিয়েলিটি হিসাবে। তো যাই হোক, র্যামসবিডির বিষয়ে আমরা আলোচনাতেই বোঝা যাবে যে আমার বক্তব্যটা আসলে কতখানি সঠিক। তো প্রথমে জানতে চাইবো র্যামসবিডি আপনি বা আপনারা প্রতিষ্ঠা করলেন কিভাবে, আর সাথে অবশ্যই বলবেন এই র্যামস শব্দটুকুর মানে কি। আচ্ছা, আমাদের র্যামসবিডি এই নামটা আসলে অনেক আগে দেওয়া হয়েছিল হচ্ছে 2003-04 দিকে। আচ্ছা, আমরা কয়েকজন প্রোগ্রামার, তারপরে আমাদের কিছু টেক পার্সন, এগুলো মিলে আমরা একবার একটা আয়োজন করেছিলাম। তার মধ্যে একটা নাম দিতে হবে, সো নামটা দেওয়ার ক্ষেত্রে নামটা আসলে হচ্ছে র্যামসবিডি। এখন র্যামসবিডি নামটা আসছে হচ্ছে প্রতিটা পার্সনের আদ্যক্ষর দিয়ে। আচ্ছা, তার মানে হচ্ছে RAMPS, পাঁচটা অক্ষর। এটা পাঁচটা অক্ষর। তো আচ্ছা, পাঁচটা অক্ষরের মধ্যে আর হচ্ছে রনি আমাদের, এতে এতে হচ্ছে অনন্য, এম এ হচ্ছে মাহি, আপনি নিজে, আমি নিজে, আর হচ্ছে পি হচ্ছে পারভেজ ভাই, আমাদের এক বড় ভাই ছিল পারভেজ ভাই, আর এস এ হচ্ছে সানিয়ার। এই হচ্ছে পাঁচজন। তো শুরুটা হয়েছিল আসলে পাঁচজন মিলে, কিন্তু ধীরে ধীরে বিভিন্ন কর্মব্যস্ততায় সবাই চলে গেছে। এখন আমি হচ্ছে র্যামসবিডির মানে ওয়ান অ্যান্ড অনলি প্রোভাইডার। র্যামসবিডি কত আগে এটা কাজ শুরু করছিলেন আপনারা, মানে শুরু করেছিলাম অফিশিয়ালি? আমরা কোডিং বা প্রোগ্রামিং শুরু করেছিলাম 2003 এর দিকে। আমরা তখন হচ্ছে নানকিং এ ফার্স্ট আমরা সফটওয়্যার দিয়েছিলাম। আচ্ছা, নানকিং মানে নানকিং বাজার যেটা। আচ্ছা, তো ওইটাই শুরু আমাদের। তারপর থেকে আমি আর রনি হচ্ছে বেসিক্যালি কোডগুলো লিখতো। তো এরপরে এই তো চলছে। আর অফিশিয়ালি র্যামসবিডি শুরু হয়েছে আসলে 2010-এ। আমি যখন ঢাকায় জব করতাম, তো জব থেকে ব্যাক করার পরে 2010-এ এসে আমি অফিশিয়ালি আসলে ট্রেড লাইসেন্স করে র্যামসবিডি শুরু হয়েছে। আচ্ছা, শুরু তো করলেন। আপনাদের আসলে প্রতিষ্ঠানের মূল মানে প্রোডাক্ট বা সার্ভিসটা আসলে কি ধরনের একটু যদি বলতেন। আচ্ছা, যেহেতু আমরা শুরু করেছিলাম পিওএস দিয়ে, পয়েন্ট অফ সেল দিয়ে, নানকিং দিয়ে শুরু করেছিলাম, তো আমাদের ওই একটা প্রোডাক্টকে আসলে আমরা ডেভেলপ করেছি এত বছর ধরে, চলতেছে প্রায় 14-15 বছর ধরে। তো বেসিক্যালি পজ থেকে শুরু, তারপরে আস্তে আস্তে অ্যাকাউন্টিং সফটওয়্যার, ইনভেন্টরি সফটওয়্যার। কিন্তু আমাদের আসলে সফটওয়্যারটা একটাই, কিন্তু আমরা আসলে ডাইনামিক করছি সফটওয়্যারটা। সো আলটিমেটলি যেটা হয়েছে যে একটা সফটওয়্যারে আমরা বিভিন্ন পারপাস সার্ভ করার জন্য বিভিন্ন মানে সিঙ্গেল সফটওয়্যারে মাল্টি সলিউশন টাইপের, মাল্টি সলিউশন বা মাল্টি মডিউল টাইপের। আচ্ছা আচ্ছা, তো এটাই ডেভেলপ চলছে। র্যামসবিডি বেসিক প্রোডাক্ট এটাই। আর ছোটখাটো এমনি আইটি সার্ভিসগুলো তো দেওয়া হয়, যেমন কোনো কোনো ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টগুলো বা অ্যাটেন্ডেন্স সিস্টেমগুলো দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু বেসিক্যালি এক্সেপশনাল কেস। বেসিক্যালি অ্যাকাউন্টিং সফটওয়্যারটাই হচ্ছে মূল। আচ্ছা, এই সফটওয়্যার আপনার ক্ষেত্রে কারা আপনাদের আসলে মেন ক্লায়েন্ট, মানে কি ধরনের ক্লায়েন্টগুলো আপনাদের সাথে আছে? এখন আমাদের ক্লায়েন্ট লিস্ট তো আসলে অনেক বড়, তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে যদি ফিগারটা বলতে সমস্যা না হয় আর কি, প্রায় এখন থাউজেন্ডস এর উপরে, 1000। হ্যাঁ, তো বিভিন্ন, তবে সবই উত্তরবঙ্গ বেস, উত্তরবঙ্গ পদ্মা নদীর এই পাশে। তো উত্তরবঙ্গ নিয়ে আসলে কাজ। আর যখন ঢাকা থেকে আসছিলাম তখন বেসিক্যালি আমার ছিল যে আসলে উত্তরবঙ্গ নিয়ে কাজ করার আমার ইচ্ছা ছিল, এখানেই এটা। এখন বিষয় হচ্ছে যে আমাদের ক্লায়েন্টের মধ্যে একেবারেই কথার কথা যে যেগুলো নর্মাল মুদিখানার দোকান এরকমও আছে, আবার হচ্ছে অনেক গ্রুপ অফ কোম্পানিও আছে। সুতরাং লিস্টটা অনেক বড়। আর আসলে স্পেসটা যেহেতু এখানে অনেক বছর ধরে আমরা আছি, নেটওয়ার্কটা অনেক বড় হয়েছে, সেই কারণে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমরা দিয়ে থাকছি এই মুহূর্তে। মানে আমি নিজে ব্যক্তিগতভাবে যেমন অনেকগুলো ক্লিনিক ডায়াগনস্টিকে আপনাদের সফটওয়্যার আমি দেখছি, এই লক্ষ্মীপুরে গেলে অনেক জায়গাতেই দেখা যায়। আচ্ছা, বিজনেস করতেছেন প্রায় 14-15 বছর ধরে, আমরা তো কিভাবে এস্টাবলিশ করলেন সেটাও দেখলাম। কখনো বিজনেস করতে গিয়ে যেটা কমন বিজনেসম্যানদের হয়, মানে কখনো কখনো এমন একটা ক্রাইসিস মোমেন্ট আসে, তখন হতাশা গ্রাস করে, মনে হয় যেন আর আমার দ্বারা মনে হয় হবে না। আপনাদের কি কখনো এরকম হয়েছে কিনা? এটা আসলে আমাদের
যারা আসলে গ্রাসরুট লেভেলে কাজ করতেছে এবং যারা নতুন একেবারে জিরো থেকে শুরু করা এন্টারপ্রেনার যারা আছে, তাদের সবার ক্ষেত্রে মনে হয় এই একটা স্ট্রাগল পিরিয়ড চলে থাকেই। প্রথমে যখন শুরু হয়, প্রথমে 2-3 বছর কাজ পাওয়া খুবই টাফ হয়। তো আমাদের অনেক ভালো কিছু ওয়েল উইশার ছিল যারা অনেক সহায়তা করেছে আমাদের এই বিষয়গুলোতে, কিন্তু তারপরেও এমন একটা পজিশন ছিল যে একসময় যে আমাদের আয় ব্যয়ের চেয়ে হয়তো ব্যয় বেশি হয়ে যাচ্ছে, আয় কম হচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হতাশা কাজ করে, মনে হয় যে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন চলে যায় কিনা, যে হচ্ছে আবার চাকরিতে ঢুকবো কিনা। তো যেটা হয় যে আসলে এরপরে যেটা সিচুয়েশন, যে যখন একটা জিনিস শুরু করেছি তখন আসলে সর্বোচ্চ চেষ্টা করা, সেটার প্রতি ফোকাস থাকা, এটাই আসলে নিয়ম। তো আমি চেষ্টা করেছি যে ওই স্ট্রাগল পিরিয়ডে যতখানি মাথা ঠান্ডা করে আগানো যায়, তো কারণ আদারওয়াইজ হচ্ছে যে একবার যদি আমি অন্য ট্র্যাকে চলে যাই তাহলে তো আর ব্যাক করা সম্ভব না। So, এরকম কি চেষ্টা কখনো করা। মনে হয়েছে যে বাদ টাদ দিয়ে আমি অন্য কিছু করি? এই রাজশাহীর মতো জায়গায় এরকম অনেকবারই মনে হবে। তবে এইরকম জায়গায় যেখানে আসলে রিসোর্স খুব কম, যেখানে আসলে সেলস ভলিউমও কম, সেলস ভলিউম কম, প্লাস হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে একেবারেই চোখের সামনে যারা আছে তারাই ক্লায়েন্ট, মানে ঘুরে ফিরে ওনারাই নেটওয়ার্কের মধ্যেই থাকে। তো এই সব জায়গায় আসলে খুব টাফ একজনকে। আবার হচ্ছে ছোট ছোট অনেক ধরনের ইস্যুস থাকে, যে কারণে হয়তো দেখা যাচ্ছে একটা ক্লায়েন্ট যদি কোনো কারণে মনক্ষুণ্ণ হয়, তাহলে দেখা যাচ্ছে পাশাপাশি আরো কয়েকটা ক্লায়েন্ট একসাথে চলে যায়। মানে যেহেতু ইনফরমেশন পাস হয় কাছাকাছি থাকার কারণে, ডমিনোজ ইফেক্ট যাকে বলে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা খুবই হতাশা তো পড়তেই হয়। তবে হ্যাঁ, ধীরে ধীরে যে একটা জিনিস বুঝে গেছি যে হচ্ছে আপরাইজিং থাকবেই, বিজনেস এইরকমই। যেটা হয় যে কোনো সময় ডাউনফল হলে আমরা ওয়েট করি সুসময়ের জন্য আর কি। মানে দিন শেষে ওই একই কথা ধরে ধরে লেগে থাকে আর কি। আচ্ছা। আপনারা তো যেহেতু প্রায় অ্যারাউন্ড 1000-এর মতো ক্লায়েন্ট, যদিও এটা কম বেশি হতেই থাকে, কন্টিনিউয়াস প্রসেস, অনেকে চলে যায়, আবার নতুন ক্লায়েন্ট আসে। তো এই বিশাল ক্লায়েন্ট, এদেরকে সাপোর্ট, এদের ইনস্টলেশন হবে যাবে, অনেকগুলো কাজ থাকে। তো এই ক্ষেত্রে আপনাদের টিমের কি ধরনের টিম মেম্বার আপনারা হ্যান্ডেল করেন, বা কেমন সংখ্যক? আমাদের যারা টিম মেম্বার তারা বেসিক্যালি হচ্ছে, আমরা বলি ইমপ্লিমেন্টার, আসলে সিস্টেম ইঞ্জিনিয়ার বলা ভালো। আচ্ছা। এদের কাজ হচ্ছে আসলে একটা প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ অটোমেশনটা ফুললি রানিং করানো পর্যন্ত এদের কাজ। ওকে। তো এই ধরনের টিম মেম্বারের সংখ্যাই বেশি, এবং তারা আসলে একটা প্রজেক্ট মানে একটা প্রজেক্ট তাকে অ্যাসাইন করা হয়, টাস্ক দেওয়া হয়, তারপরে সেই টাস্কটা হচ্ছে ইমপ্লিমেন্ট থেকে একদম ফাইনাল ইন পর্যন্ত তারা এটা কাজ করে। এটা হলো ইমপ্লিমেন্টার বা হচ্ছে যে সিস্টেম ইঞ্জিনিয়ার। আর আরেক ধরনের কোডিং এর জন্য তো লাগে, হ্যাঁ, ডেভেলপার যারা থাকে, যেমন ডেভেলপাররা ডেভেলপ করছে, তারা আসলে তাদের হচ্ছে অফিস জব, অ্যাকচুয়ালি ডেস্ক জব। আচ্ছা। আর কিন্তু যারা সিস্টেম ইঞ্জিনিয়ার তারা তো আসলে প্রজেক্টে থাকে, তারা বাইরেই থাকে। ওকে। এই যে টিম যেহেতু পরিচালনা করেন, সো ম্যান পাওয়ার রিক্রুটের ইস্যুটা অটোমেটিক চলে আসে। তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেহেতু আপনার 14-15 বছরের এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারেন কি যে যারা চাকরি প্রার্থী, চাকরি প্রত্যাশী, তারা কমন কি মিস্টেক করে অন্তত জব পাওয়ার ক্ষেত্রে, যে এই মিস্টেকটা না করলে আপনার জন্য তাকে হায়ার করা আরো ইজি হতো, এরকম কি মিস্টেক তারা করে থাকে? আচ্ছা, বেসিক্যালি মিস্টেক বলবো না, এটা বলবো যে আমাদের যারা ইয়াং ছেলেমেয়েরা আছে, যারা আসলে জব সিকার, তাদের ক্ষেত্রে ভুল হচ্ছে কি যে আসলে এক একটা কোম্পানি এক একভাবে পরিচালনা হয়। এখন যেমন আমার কোম্পানি যেটা করে সেটা হচ্ছে যে আমরা অ্যাজ এ টিম মেম্বার কাজ করি। সো আমাদের এখানে হায়ারকি নাই, টপ র্যাঙ্ক, লোয়ার র্যাঙ্ক এরকম নাই। তাহলে মানে একদম ফ্ল্যাট, মানে আমরা হচ্ছে টিম মেম্বার, টিম ওনার, এইটুকুই, এর বেশি না। তো যে ক্ষেত্রে সেটা যেটা প্রবলেম, যে একটা ছেলে মেয়ে যখন আসে জব সিকের জন্য, তখন আসলে সে বুঝতে পারে না যে আসলে কিভাবে আসলে অ্যাপ্রোচটা করতে হবে। এখানে আসলে খুব, আমরা যেটা মনে করি খুব ক্যাজুয়ালি আসবে এবং তারা আমাদের মেম্বার হবে, আমাদের মতো করে বিহেভ করবে। এখন অন্যান্য কোম্পানিগুলো আবার অন্য ধরনের হইতে পারে, সেটা আমিও জানি যে হ্যাঁ, এক একজনের এনভায়রনমেন্টই এক এক রকম হতে পারে। তো আসলে একটু স্টাডি করা উচিত আমার মনে হয়, যে কোম্পানিতেই সে হচ্ছে আসলে যে কোম্পানিতে সে অ্যাপ্লাই করতেছে, সে কোম্পানি নিয়ে একটা মিনিমাম ধারণা যে তার আসলে হায়ারকি আছে কিনা, তার আসলে কতগুলো শাখা আছে, বা কি ধরনের প্রোডাক্ট তারা দেয়, কিছু ধারণা নেওয়া। যাদেরকে রিক্রুট করতে চান বা রিক্রুট করেন, মানে এই কি ধরনের যোগ্যতাটাকে আপনারা বেশি প্রায়োরিটি দেন?
আচ্ছা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে যারা ডেভেলপার তাদের একটা ক্রাইটেরিয়া থাকে যে যদি কম্পিউটার সায়েন্স হয় ভালো হয় ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, আদারওয়াইজ তার এক্সপিরিয়েন্সটা আছে কম্পিউটার সফটওয়্যার লাইনে তার এক্সপিরিয়েন্স আছে। আর যারা সিস্টেম ইঞ্জিনিয়ার যারা আছে তাদের আসলে বেসিক্যালি হচ্ছে তারা কতখানি প্যাশনেট এই বিষয়টায়। আমাদের ক্ষেত্রে প্যাশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আমাদের যেহেতু সাপোর্টের জব, সাপোর্ট ইঞ্জিনিয়ারের জব, তো এখানে দিন রাত নাই আসলে, হ্যাঁ, যে কোনো সময় প্রবলেম হতে পারে, প্রবলেম হতে পারে, তাকে সাপোর্ট দিতে হবে। সো ওই প্যাশনটা আছে নাকি, ওই কিউরিওসিটিটা আছে নাকি, বা একটা ক্লায়েন্ট যদি তাকে নক দেয় তাহলে সে ওইটা আন্তরিকতার সাথে আসলে সেই সাপোর্টটা দিচ্ছে নাকি, এটা খুব ইম্পর্টেন্ট। তো যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে তাদের জন্য আসলে এক ধরনের ক্রাইটেরিয়া থাকে, আর সিস্টেম ইঞ্জিনিয়ার যারা তাদের আরেক ধরনের ক্রাইটেরিয়া থাকে। এর বাইরে আপনার তেমন কোনো লোকের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের আসলে খুব এখানে ইম্পর্টেন্ট নাই। মেন কথা হচ্ছে কাজটা সে কতখানি বুঝে বা বুঝতে পারে, বা তার সেই ডেডিকেশনটা আপনার প্রতিষ্ঠানে যেহেতু মোটামুটি একটা বিশেষ ধরনের কাজ করেন, সো এইখানে ইন্টার্নশিপের সুযোগ আছে কিনা, থাকলে এখানে ঢোকার পদ্ধতিটা কি? বেসিক্যালি আমরা আসলে অর্গানাইজেশনগুলো, মানে যেমন প্রতিষ্ঠানগুলো বেসিক্যালি আমাদের জন্য ইন্টার্নশিপ অ্যাপ্রোচ করে। যে কি ধরনের প্রতিষ্ঠান? যেমন মহিলা পলিটেকনিক আছে, তারপরে বায়োয়েট আছে, এখান থেকে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্রোচ আসে। তো আমরা ওই ধরনের ইন্টার্নশিপই করাই। তবে হ্যাঁ, কেউ যদি পার্সোনালি মনে করে যে আমি করতে আছে বা একটা কাজ করতে আছে, তাহলে সে অ্যাপ্রোচ করতে পারে, আমাদের সাথে যোগাযোগ করতে পারে, আমরা অবশ্যই দেখবো সেই বিষয়টা। সর্বশেষ যেটা জানতে চাইবো, যেহেতু রাজশাহীতে প্রচুর জব প্রত্যাশী ছেলে পেলে আছে, কিন্তু আমরা এর আগেও বিভিন্ন শোতে দেখছি যে আমাদের কাছে মনে হয়েছে যে তারা সঠিক গাইডের অভাবে জবগুলো পেতে তাদের সমস্যা হচ্ছে। হয়তো তাদের যোগ্যতা আছে অথবা প্রতিষ্ঠানের সংখ্যাও পর্যাপ্ত আছে, কিন্তু তারা জব পাচ্ছে না, এদিকে প্রতিষ্ঠান হচ্ছে তাদের মানে রিকোয়ার্ড লোকটা তারা পাচ্ছে না। এক্ষেত্রে তাদের উদ্দেশ্যে যদি কিছু একটু বলতে। না, এই বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের দেশে সবসময় জবের চাহিদা আছে, কিন্তু যারা আছে তারা তো বলে যে আমরা কাজই পাচ্ছি না, কাজ নাই। বিষয়টা হচ্ছে জবের চাহিদা আছে, কিন্তু স্কিল পারসনের চাহিদা মানে আসলে অভাব আছে। চাকরি না পেলে স্কিল পাবে কোথায়? বেসিক্যালি এখন রিসোর্সের অভাব নাই। মানে আপনি যদি চিন্তা করেন ইউটিউব আছে, বা আমি যদি ফেসবুকেও অনেক গ্রুপ আছে যারা আসলে কোডিং ডেভেলপমেন্ট স্পেশালাইজ অনেক গ্রুপ আছে। সো সে যদি প্রতিদিন কিছুটা সময় ব্যয় করে, হ্যাঁ, তাহলেই আসলে বিষয়টা হয়ে যায়। মানে স্কিলটা খুব অ্যাচিভেবল এখন স্কিল মানে রিসোর্স খুব সহজ হয়ে গেছে। তো এই বিষয়টা আসলে ব্যাপারটা হচ্ছে, আপনি একটু আগে বলছিলেন যে মানুষ হচ্ছে চাকরি খুঁজে কিন্তু কাজ খুঁজে না। তো আসলে তাই যে ছেলেমেয়েরা আসলে একটা যদি স্পেসিফিক কাজের উপরে ফোকাস দেয় এবং সে যদি ওই জায়গাটাতে স্কিলড হয়, তাহলে কিন্তু আসলে চাকরির অভাব নেই। সত্যি কথা, অনেক চাকরি আছে, কিন্তু ওই যে স্কিল পারসন না হলে যেটা হয় যে অনেক সময় লাগে তাকে প্রিপেয়ার করতে। অনেক প্রতিষ্ঠান এটা সময়টা দিতে চায় না। প্রতিষ্ঠানদের যাতে সমস্যা সেটা হচ্ছে যে তারা আবার ভয় পায় যে 1-2 মাস আমরা তৈরি করলাম, তারপরে সে চলে গেল। সো এই বিষয়টাই আসলে ইম্পর্টেন্ট, যে তাকে একটু স্কিল হলে ভালো হয়। আর ছেলেমেয়েরা আসলে যেটা এখন ইদানিং আমি দেখছি যে ওরা আসলে একটু কি বলবো, যে আসলে আগে খুঁজে যে আমি কোন বিষয়টাতে জব করব, মানে আগে ডেস্ক খুঁজে, তারপরে হচ্ছে আসলে স্কিল খুঁজে। তো এই বিষয়টা আর একটু মনে হয় একটু চেঞ্জ করলে আসলে ভালো হয়। এই আর কি। প্রিয় দর্শক, আমরা মাহিভার থেকে জানলাম অনেক কিছু। তার প্রায় 1000-এর মতো ক্লায়েন্ট নিয়ে উনি আজকে চলছেন, কিন্তু তার শুরুটা মানে সহজ ছিল না। এই জার্নিতে তাকে অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। পাশাপাশি আরেকটা জিনিস না বললেই না, যে তার এখানে টিম মেম্বারদের যেমন সুনির্দিষ্ট কোনো যোগ্যতার প্রয়োজন নেই, কিন্তু তিনি খুঁজেন ডেডিকেশন, তিনি খুঁজেন হচ্ছে শেখার আগ্রহটা। সো আমরা যারা রাজশাহীতে কাজ খুঁজছি, কাজের সন্ধানে আছি, আমাদের অবসর সময়টা বা প্রতিদিন নিয়ম করে খুবই অল্প সময়, আমরা 2 থেকে 3 মাস সময় দিলেই আমরা আমাদের নিজেদেরকে দক্ষ করে তুলতে পারি যে কোনো একটা বিষয়, যেটা দিয়ে রাজশাহীতে যে কোনো জায়গাতে আমরা কাজ পেতে পারি। তাই তো মাহি ভাই? আচ্ছা, আর এই জিনিসগুলো শেখার জন্য অনলাইনে প্রচুর রিসোর্স আছে। বাংলা চাইলে বাংলা, ইংরেজি চাইলে ইংরেজি, টেক্সট আকারে চাইলে টেক্সট আকারে, ভিডিও আকারে চাইলে ভিডিওতে, ইউটিউবে প্রচুর ভিডিও আছে। সো আমরা চাইলে এই বিষয়গুলো শিখে নিয়ে আমরা আমাদের জব ফিল্ডে চলে আসতে পারি।
তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে আমাদেরকে একটু উৎসাহ দিবেন, আর যদি আপনার কোনো বন্ধুর কাজে লাগবে বলে আপনি মনে করেন তাহলে শেয়ার করে দিবেন। মাহি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আলম ভাই, আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্টুডিওটা আমন্ত্রণের জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।